প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 11 এবং 12-এর বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম একটি বিষয় কিন্তু ভাষাবিজ্ঞান, লিঙ্গুইস্টিক। দ্বাদশ শ্রেণীর এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই গ্রন্থের দুটি অংশ, একটি হচ্ছে সংস্কৃতি, একটি হচ্ছে ভাষা। দ্বাদশ শ্রেণীর ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, লিঙ্গুইস্টিক, এটা তোমাদের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তোমরা একাদশ শ্রেণীতে বাঙালির ভাষা ও সংস্কৃতি পড়েছ, এর সঙ্গে কিন্তু 12 খুব রিলেট করা, খুব মজাদার। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যা কিছু জিজ্ঞাসা তোমরা আমাকে অবশ্যই করতে পারো কমেন্টসে। বেঙ্গলি ক্লাসরুম ফেসবুক পেজ, সেখানেও করতে পারো। আমি কয়েকটি এপিসোডে চ্যাপ্টারগুলো তোমাদের ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ভাষাবিজ্ঞান কথাটির মধ্যেই লুকিয়ে আছে এই বিষয়টির নির্যাস। ভাষার বিজ্ঞানই হলো ভাষাবিজ্ঞান। প্রশ্ন হলো ভাষাবিজ্ঞান কাকে বলে? তাহলে ভাষার বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞান। অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন, ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি? ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। প্রতিনিয়ত গবেষণা চলছে, নতুন নতুন কিছু আমরা পাচ্ছি। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে, ভাষাবিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে। একের পর এক আবিষ্কার চরম সত্যের দিকে চলেছে। তাহলে ভাষাটা কি? অন্যান্য বিজ্ঞানের বিষয়ের মতোই, স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞানের গতি হলো বিশেষ থেকে সাধারণের দিকে। এই পদ্ধতিকে বলা হয় আরোহমূলক। মানে কয়েকটি এক্সাম্পল থেকে একটা সিদ্ধান্তে এসে পৌঁছানো। যেমন গ্রামার, যেমন তোমরা অঙ্ক বইতে দেখো না, কতগুলো অঙ্ক করে দেওয়া থাকে, তারপরে একটা সিদ্ধান্তে আসে। পুরনো অঙ্ক বইগুলো ওরকম ছিল আমাদের সময়। তার মানে উদাহরণ থেকে সংজ্ঞায় আসা বা থিওরিতে আসা, এটা হচ্ছে আরোহমূলক। তোমরা যদি কখনো যারা আর্টসে, যারা ফিলোসফি নিয়েছো, তারা জানো আরোহমূলক আর অবরোহমূলক দুটো যুক্তি। আর অবরোহ হচ্ছে সংজ্ঞা থেকে উদাহরণে আসা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ। অন্যান্য বিজ্ঞানের মতোই ভাষাবিজ্ঞানে কি প্রথমে ডাটা কালেক্ট করতে হয়, তারপর রেকর্ডিং করতে হয়, নথিভুক্তকরণ, তারপর সেটা বিশ্লেষণ না করলে তুমি পাবে কি করে তার যথাযথ বর্ণনা। ভাষার উপাদানগুলির এইভাবে বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় এই রকম নানা কারণের পরিপ্রেক্ষিতে একই রকম ফল বা প্রতিক্রিয়া আসছে, বারবার করছি, বারবার একই প্রতিক্রিয়া বা রেজাল্ট আসছে, পরবর্তী ধাপে সেই ব্যাপারটিকে আরও সরলীকৃত করা হয়, সহজ করা হয়। এরপরই অনুমান করি, তারপর যাচাই, ভেরিফাই করি, তারপর সূত্রে প্রতিষ্ঠা করি। সুতরাং যে বাংলা ভাষা সম্পর্কে আমরা পড়ছি বা পড়ে আসছি বছরের পর বছর, তার বিজ্ঞানসম্মত চর্চা করছি। যে গ্রামার ক্লাস ছোটোবেলা থেকে করে এসছি 10 পর্যন্ত, এ কোনো কিছুই কিন্তু ভাষাবিজ্ঞানের বাইরে নয়। সুতরাং এই ভাষাবিজ্ঞান 11-12 যদি আমরা পড়ি, তাহলে এই যে ছোটোবেলা থেকে বাংলা ভাষা সম্পর্কে পড়া, তার কিন্তু একটা সম্যক জ্ঞান আমরা লাভ করতে পারি। আমাদের মনে রাখতে হবে, ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। কজন ভাষা লিখতে পারে, কজন শিক্ষিত মানুষ পৃথিবীর? কিন্তু পৃথিবীর সমস্ত মানুষই তো মোটামুটি কথা বলতে পারে। তাই ভাষাবিজ্ঞানের পরিসর কিন্তু অল্প নয়, অনেক বড়। অনেকে মনে করেন লিখিত ভাষা ও মুখের ভাষা একই, এমনকি অনেকে লিখিত ভাষাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আসলে ব্যাপারটা তার বিপরীত। মানে লিখিত ভাষা এবং তোমার পড়াশুনোর ভাষা বা কথা বলার ভাষা, দুটো ভাষার মধ্যে একটা তফাৎ আছে। তাই বলছে যে বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে। মানুষের ভাষার উদ্ভব কিভাবে হয়েছে তা নিয়ে সকলে একমত নাও হতে পারেন। লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। লেখা শুরু হয়েছে 5, 6 কি 7 বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে,
দ্বিতীয় যে কারণে ভাষাবিজ্ঞান কেবল মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় তা এই যে যেখানে বহু সহস্র কোটি মানুষ কথা বলে বা মৌখিক ভাষা ব্যবহার করে, সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ কিন্তু লিখতে জানে। তাই মুখের ভাষাকেই ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন। সুতরাং ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম। লক্ষণীয় যে ভাষাবিজ্ঞান কোনো বিশেষ একটা বা দুটো ভাষার কথা বলে না, ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে। ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে। আবার এর পাশাপাশি ভাষার সঙ্গে সমাজ, ভাষার সঙ্গে মানব মন, ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক, ভাষা শিক্ষার প্রণালী, ভাষার সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, কম্পিউটারের ভাষা, এগুলি সবই কিন্তু ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। এই খুব ইন্টারেস্টিং চ্যাপ্টারটা সম্পর্কে আমরা এবার ডিটেলসে জানি। ভাষাবিজ্ঞান এই আলোচনাকে আমরা প্রধানত তিনটি শাখায় ভাগ করতে পারি: তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক। আমি আবার বলছি যে তুলনামূলক। এবার তোমরা এই জিনিসগুলো কেন পড়বে, আমি তোমাদের একটা সহজ এক্সাম্পল দিই। তোমরা ছোটোবেলায় 7 9 পড়েছো ভক্ত, ভত্ত, ভাত। তাহলে এই যে ভাত শব্দটা আসার আগে সংস্কৃত ভক্ত, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মাধ্যমে ভাত। তোমরা জেনেছো শব্দ ভাণ্ডারে ভাত শব্দটা কীভাবে আসলো, পিসি শব্দ কীভাবে আসলো, কৃষ্ণ শব্দ কেমনভাবে আসলো। কিন্তু তোমাদের এটা জানতে ইচ্ছে করে না যে ভাষাবিজ্ঞানের কোন শাখায় কীভাবে এই শাখায় আমরা আসলাম, সেইটা তো আগে জানতে হবে। সেইটা যদি আমরা জানতে পারি তাহলে মূল বিষয়টা কি, যে ভাষাবিজ্ঞানের কোন শাখায় এই কীভাবে যে আমরা এই শ্রেণী বিভাগে আসলাম, সেইটা কিন্তু আমরা জানতে পারবো এই ভাষাবিজ্ঞানের তিনটি শাখার মধ্য দিয়ে। তুলনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। জোন্স কি করেন, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটা ঐক্য সূত্র আছে, কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। এই ভাষাগুলো কি করে, একটা মূল ভাষা থেকে সৃষ্টি। জোন্সের পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপীয় গবেষকরা প্রমাণ করলেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটা প্রধান ভাষা। এই প্রধান ভাষা বা মূল ভাষার কোনো প্রাথমিক প্রমাণ নেই। এবার তোমরা একাদশ শ্রেণীতে চলে আসো। পৃথিবীর ভাষা ও পরিবার যে চ্যাপ্টারটা পড়েছিলে, সেখানে কিন্তু পরিষ্কার তোমরা একটু মনে করলেই মনে করতে পারবে যে তোমরা কিন্তু এগুলো পড়ে এসছো। বিশ্বের ভাষা ও পরিবার, পৃথিবীর ভাষা সম্পর্কে এখানে লেখা। প্রথম রোমান ক্যাথলিক মিশনারি, তারপর সুলাৎস, তারপর ক্যারদু, তারপর কিন্তু উইলিয়াম জোন্স 1786। পেজ নাম্বার 109, একদম প্রথম প্যারাতে। এই যে বিভিন্ন ভাষার মধ্যে যে মিল আছে, এটা কিন্তু ওই জন্য লিঙ্গুইস্টিক ক্লাস 11 ফাঁকি দিলে 12 বোঝা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তাই লিঙ্গুইস্টিক কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং। বিভিন্ন ভাষার মধ্যে তো মিল আছে। তুমি তো হিন্দি লিখতে পারো না, ধরে নাও তুমি পড়োনি, তুমি হিন্দি বোঝো কী করে? তুমি পুরীতে গিয়ে উড়িয়া বোঝো কী করে? আসলে বিভিন্ন ভাষার গোড়ায় যদি আসো, দেখবা এক ভাষা বংশ থেকে বিভিন্ন ভাষার জন্ম হচ্ছে। তোমরা ক্লাস 11 এগুলো ডিটেলসে পড়েছো। ইন্দো ইউরোপীয় থেকে কতগুলো ভাষার জন্ম হচ্ছে, ভারতে একটা শাখা চলে আসছে। তাই বলছে সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলি তুলনা করে এই মূল ভাষার একটা কাঠামো কল্পনা করা যেতে পারে। এই ভাষার নামকরণ হয়েছে ইন্দো ইউরোপীয়। সমগ্র 19বিংশ শতাব্দী জুড়ে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয়। একথা অনস্বীকার্য যে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চা থেকে। তো ভাষাগুলোর মধ্যে তুলনা না করলে চলবে কেমন করে? তাই অবশ্যই ভাষাগুলোর মধ্যে আমাদেরকে তুলনা করতে হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলোর মধ্যে তুলনা করে, যেগুলো একই গোত্রে, যেগুলো একই ভাষা বংশের, তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। তাই উৎস ভাষাকে পুনর্নির্মাণ করার কিন্তু একটা সুযোগ রয়েছে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, সেটা একদম সোজা, ওই যে বললাম বাংলা ভাষা জন্ম দিয়েছে প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের, ওই টোটালটা নিয়ে আলোচনা করে। পিতৃভাষা থেকে কীভাবে পিছিয়ে আসলো, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট আলোচনা করতে করতে কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞানটা এগিয়ে যায়। অর্থাৎ
তার যে একটা ইতিহাস আছে, একটা ভাষার যে ইতিহাস আছে, একটা শব্দের যে ইতিহাস আছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। তুলনামূলক ভাষাবিজ্ঞান কী করে? বিভিন্ন ভাষার মধ্যে ট্যালি করে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কী করে? যে ভাষার যে ইতিহাস আছে, প্রাক ইতিহাস, সেটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্তমান সময়ে ভাষার যে পরিবর্তন, সেটা নিয়ে কিন্তু আলোচনা করে। তাই এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। এ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। তোমাদের যা কিছু জিজ্ঞাসা তোমরা কমেন্টসে আমায় করো। তাহলে বিষয়টা খুব সহজে বুঝে নাও। ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে কিন্তু, এবং তাদের মধ্যে বিভিন্ন সম্পর্ক রয়েছে। এবং সেগুলো কি কি? একদিকে ভাষা, অন্যদিকে ভাষার সঙ্গে সংলগ্ন মানব জীবনের নানা দিক। তাই ভাষাবিজ্ঞানের দুটি বিষয়, একটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, একটা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। তাই ভাষা বাস্তবে একটা অত্যন্ত জটিল বিষয় বলা হচ্ছে ভাষাকে। কি কেন বলা হচ্ছে? প্রধান ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো? ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তোমরা যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য পড়ে এসছো, আরে বাবা, ওর তো একটা থিওরি পার্ট আছে, ওর তো তত্ত্ব আছে, সেটা হচ্ছে বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। মানে 7 থেকে 10 পর্যন্ত যত গ্রামার করেছো, এসব কিন্তু প্রধান ভাষাবিজ্ঞানের আন্ডারে। আর একটা কি? ফলিত ভাষাবিজ্ঞান, যেটা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক বলতে পারি আমরা, যেটা কিন্তু খাতায় কলমে নয়, যেটা সম্পূর্ণভাবে ব্যবহারিক জীবনে। তার মধ্যে কী কী পাচ্ছ? সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান ও শৈলী ভাষাবিজ্ঞান। তাহলে খুব সহজে আমি আরও একবার বলে দিই, ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা। তাই ভাষাবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা প্রধান ভাষাবিজ্ঞান, একটা ফলিত ভাষাবিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞানের মধ্যে রয়েছে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এগুলো তোমরা পরপর পড়বে। আর ফলিত ভাষাবিজ্ঞানটা এখনই এই চ্যাপ্টারে পড়ে নেবে, যে ওর সঙ্গে মধ্যে রয়েছে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান ইত্যাদি। বিষয়টা বোঝার চেষ্টা করো খুব সহজে। এই যে ফলিত ভাষাবিজ্ঞান, এই ফলিত ভাষাবিজ্ঞান কেন? সমাজ ভাষাবিজ্ঞান, আমরা তো সামাজিক জীব, আমরা সমাজে বাস করি। প্রত্যেক সমাজের মানুষের মধ্যে কথা বলার ধরনটা আলাদা। সে কোন সমাজে বিলং করছে তুমি কথা বললে বুঝতে পারবে। বোঝা গেল? কোনো বনেদি পরিবার, ধরো বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, যেমন আমার এক বন্ধু ছিল, তোমাদের বলেছি কিনা আমি জানি না, সেই ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তা যাই হোক, তার নাম বলছি না। এবারে সে কথা বলতো তুমি করে, কি অড লাগতো, প্রচণ্ড অড লাগতো বিষয়টা। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তাদের বনেদি পরিবার, বাবা ডাক্তার, সে কোনোদিন ছোটোবেলা থেকে বাইরে আড্ডাও দেয়নি, বেরোয়নি, গাড়ি করে কলেজ আসে, গাড়ি করে ইউনিভার্সিটি আসে, সে তুমি বলবে না কি বলবে। অর্থাৎ বন্ধুর সঙ্গে তুমি করে কথা বলা আমার তোমার কাছে অড লাগবে, কিন্তু ওর কাছে তুইটাই তো অড। আসলে সমাজ ভাষা বিজ্ঞান তো, আমরা যে সমাজে বিলং করি ও সেই সমাজে বিলং করেও তো স্বতন্ত্রভাবে রয়েছে। মনোভাষা বিজ্ঞান মনের উপরও ভাষার যে প্রভাব আছে সেটা নিয়ে আলোচনা করে। স্নায়ু ভাষা বিজ্ঞান স্নায়ু ভাষার সঙ্গে খুব জড়িত। মানুষের ভাষার মানে ভুলে গেলে তখন কিন্তু বিভিন্ন যে থেরাপিগুলো দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু কাজে লাগে। তোমরা এই চ্যাপ্টার থেকেই ডিটেলসে জানতে পারবে। নৃভাষা বিজ্ঞান, নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজির বিষয়, বিভিন্ন জাতি, তার কথা বলার ধরন, তার সব কিছুই আলাদা থাকবে। শৈলী বিজ্ঞানটা হচ্ছে শৈলী বা স্টাইল বা রীতি, পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শরৎচন্দ্রের শৈলী মিলবে না, শৈলী সম্পূর্ণ আলাদা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো টপিক তুমি যদি পড়ো দেখবে দুটো টপিকের শৈলীটা আলাদা। বোঝা গেল? এবার বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই কোনটা কিভাবে হচ্ছে। প্রথম ক্ষেত্রে মানে প্রধান ভাষা বিজ্ঞান, কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস ও তার গঠন প্রণালী আলোচিত হয়। মানে ভাষার যে কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস, গঠন প্রণালী, এগুলোই মুখ্য আলোচ্য বিষয়। একে তাই বলে প্রধান ভাষা বিজ্ঞান। দাগিয়ে ফেলো, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক, ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার বিশ্লেষণ করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়োগ
ফলিত ভাষা বিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। বলছি বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়োগ ফলিত ভাষা বিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। প্রধান ভাষা বিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী বা ভাষার যে কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে তা প্রধানত 5টি শাখায়। কি কি? ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। ফলিত ভাষা বিজ্ঞানে আমরা আলোচনা করি বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার কি সম্পর্ক। যেমন সমাজ বা সমাজ বিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক, যার নাম সমাজ ভাষা বিজ্ঞান। দেখাও সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে। মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক, তাকে বলে মনোভাষা বিজ্ঞান। দেখাও মনোভাষা বিজ্ঞান। মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠনের ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম স্নায়ু ভাষা বিজ্ঞান। তাহলে কি বলছে? মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠন ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম স্নায়ু ভাষা বিজ্ঞান। ওটা স্নায়ুর বিষয়। নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম নৃভাষা বিজ্ঞান। নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক প্রভৃতি। অপরপক্ষে বিদ্যাচর্চার অন্যান্য ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের সফল প্রয়োগও ফলিত ভাষাবিজ্ঞান চর্চার আলোচিত বিষয়। কি বলছে? বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের সফল প্রয়োগ ফলিত ভাষাবিজ্ঞান চর্চার আলোচিত বিষয়। যেমন সাহিত্য বিশ্লেষণে অথবা সাহিত্যের নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরতে ভাষাবিজ্ঞানের সাহায্য বিশেষ জরুরি। শৈলী বিজ্ঞানে ভাষা ও সাহিত্যের এই দিকটি আলোচিত হয়। আবার বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের অবদান অনস্বীকার্য। যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তাকে অভিধান বিজ্ঞান। ভাবো ডিকশনারি, সেটাও ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। একদমই ঠিক। ডিকশনারি কেন ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হবে না সেইটা বলো। অর্থাৎ অভিধান, সেই অভিধান ব্যবহার করছে তো মানুষই। তাই বলছে শৈলী বিজ্ঞানে ভাষা ও সাহিত্যের এই দিকটি আলোচিত হয়। বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের অবদান এক কথায় অনস্বীকার্য। যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞান প্রয়োগে আলোচনা করা হয় তাকে বলে অভিধান বিজ্ঞান। এবার ছকটা তো বলেই দিয়েছি। প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলো আলোচনায় পরবর্তী অধ্যায়গুলো করা হয়েছে। এবার প্রধান ভাষাবিজ্ঞান পরপর আলোচনা করতে 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 যাবে। ফলিত ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা কিভাবে সমাজে কাজ করে, সমাজে কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে। কি বলছে? ভাষা কিভাবে সমাজে কাজ করে, সমাজে কিভাবে কতটা গভীরভাবে কাজ করে এবং সমাজে কিভাবে তার প্রভাব বিস্তার করছে। ভাষাবিজ্ঞানের যে শাখাটা এই নিয়ে চর্চা করে তাকেই আমরা সমাজ ভাষা বিজ্ঞান বলি। এক কথায় বলা যায় সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। মানে ধরো রেল লাইন বরাবর, মানে ওই অর্থে কিন্তু উঁচু নিচু ভেদ আমার মধ্যে নেই, আমি সেই ভেদ বিলিভ করি না। কোনো জায়গার নাম নিয়ে বলছি না, কেননা কে কোন জায়গায় বিলং করো আমি জানি না। ধরো রেল লাইন সংলগ্ন ছোট্ট ছোট্ট কুড়েঘরে যারা আছে তাদেরকে আমরা বস্তি বলতাম, এখন আর ওইসব বলা যায় না, কিচ্ছু নেই, তার কোনো অস্তিত্ব নেই, বা বস্তু টস্তু এভাবে বলা উচিত নয়। এবারে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, বা আমি নিজে অবজার্ভ করেছি, সকাল 6টার সময় আমি পড়াতে যাচ্ছি, তখন আমি দেখেছি যে মানে রাস্তার এই পার্টটা হচ্ছে বনেদি এডুকেটেড, একদম হাই এডুকেটেড ফ্যামিলি, আর এই পাশটা কিন্তু তথাকথিত সমাজের যে আমাদের যে জাত বিভাগ বা সমাজের বিভাগ তার থেকে তথাকথিত একটু নিচে। এবার এখানে গান বাজছে খোকাবাবু যায় লাল জুতো পায়, আর এই পাশে গান বাজছে পুরানো সেই দিনের কথা। সকাল 6টা বাজে তখন। আর কিছু উদাহরণ লাগে না বুঝতে যে আলটিমেটলি যে কি বোঝাতে চাইছি বা কি বোঝানো হচ্ছে। আর কোনো এক্সাম্পলের কিন্তু প্রয়োজন নেই। কার সমাজ ব্যবস্থা কেমন, কে কোন সমাজে বিলং করছে, কে কোন শিক্ষা দীক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু সব এর প্রমাণ। আমি বলতে পারলাম না। এই যে সমাজ ভাষা বিজ্ঞান, তাই বলছে ভাষা ও মানুষের
পারস্পরিক সম্পর্কের বিষয়। সে যে কোনো সমাজ হোক, উচ্চ নিচ মধ্য, এই বিভাজনটাই তো একটা মেনে নেওয়া যায় না। সমাজ ওই আরও একটা বিষয় বলি, ওই আস্তে আস্তে ওই আমি যদি তোমার 10 বছর 15 বছর আগের কথা বললাম আর যদি আজকের কথা বলি, তুমি দেখবে দুটোর মধ্যে কিন্তু বিস্তর তফাৎ আছে। কেন বিস্তর তফাৎটা কেন? ওই নিচু জাতের মানুষগুলো স্কুলে যাচ্ছে, মেলবন্ধন করছে, উঁচু জাতের সাথে মিশছে, বাজারে যাচ্ছে, আজ কিন্তু তারাও তাদের গুরুত্বটা বুঝতে পারছে। ফলত ভাষার কিন্তু একটা মেলবন্ধন লক্ষ্য করা যাচ্ছে। ওইভাবে আর পৃথকীকরণ করে ভাষার শ্রেণীবিভাগ বা ভাষার মধ্যে একটা পার্থক্য আস্তে আস্তে ঘুচে যাচ্ছে। তাই দেখবে শিক্ষকের ভাষা ঠিক মতো বুঝে ওঠা যায় না যে এই শিক্ষক কোন শ্রেণীতে বিলং করে। কেন? সে তো উচ্চ শ্রেণীর স্টুডেন্টদেরও পড়াচ্ছে, নিম্ন শ্রেণীর স্টুডেন্টদেরও পড়াচ্ছে, মাঝারি শ্রেণীর স্টুডেন্টদেরও পড়াচ্ছে, আর শিক্ষক রেগে গেলে তো কোনো কথাই নেই, বোঝাই যাবে না যে কোথায় বিলং করে। বোঝা গেল? ঠিক সেরকমভাবেই তাই বলছে মানব সমাজের বাইরে ভাষার কোনো অস্তিত্বই নেই। সমাজে বিভিন্ন জাতির বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারের একটা ভিন্নতা রয়েছে, তফাৎ রয়েছে। নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, অঞ্চল ভেদে ও পেশা ভেদে ভাষার ভিন্নতা, এসবই সমাজ ভাষা বিজ্ঞানের আওতায় আসে। নারী ও পুরুষের ভাষার ব্যবহার কোনো দিন এক হবে না, কোনো দিন এক হবে না। কখনো কখনো কোথাও কোথাও এক হতে পারে, নারী পুরুষের মধ্যে কোনো আলাদা আমি বলছি না। কেন? নারী সে তার চিন্তাধারা, আজকে কিন্তু চিত্রটা অনেক পাল্টে গেছে। তুমি 10 বছর 15 বছর 20 বছর আগে আসো, তার চিন্তাধারা তার ভাবধারা সঙ্গে ম্যাচ করতো না। এখন নারী পুরুষ একসঙ্গে শিক্ষা লাভ করছে, যাই হচ্ছে কোথাও গিয়ে একটা দেখবি চিন্তা ভাবনার একটা তফাৎ আছে। তার মধ্যে তার মানে কি আমি বলতে চাইছি নারী ভয় পায়? একদম না। নারী পিছিয়ে থাকে? একদম না। কিন্তু ওই যে একটা ব্যবধান, একই সমাজে বিলং করছে, এই যে একটা ব্যবধান সেটা কিন্তু রয়ে গেছে। তারপরে পেশা ভেদে কে কোন প্রফেশনের সঙ্গে যুক্ত, কে কোন সমাজে, এই সব কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। সমাজ ভাষা বিজ্ঞান মূল ভাগ 3টি: বর্ণনামূলক, পরিবর্তন, প্রয়োগমূলক। বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞান প্রধানত ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে। বক্তা ভাষার বিশেষ রূপ, শ্রোতা ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এইগুলো বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। মানে বক্তা যিনি বলছেন তা তিনি কিসের জন্য বলছেন, তার ভাষার বিশেষ রূপটা কি, শ্রোতাটা কে। আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে পড়াশোনায় আলোচনা করছি, আমি যখন এই বিষয়ে রাস্তার মোড়ে গিয়ে আলোচনা করি, দেখবো কেউ নাই, আমি একাই বকবক করছি। এই 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 কথাগুলো বাজারে গিয়ে বললে বাজারের লোক দায়িত্ব সহকারে বাজার থেকে আমায় বের করে দেবে। কেননা বাজারের যে শ্রোতা, বাজারের যে মানুষ, সেই কথাগুলো শুনতে চায় না। তাই ভাষা ব্যবহারের বিশেষ কারণ, বাজারের লোক বলবে এই লোকটা পাগল হয়ে গেছে, কারণ কী কারণে এই কথাগুলো বলছে। এই প্রশ্নই বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের প্রধান বিবেচ্য। কোনো ভাষার চরিত্র নির্ভর করে বক্তা, শ্রোতা, উপলক্ষের ওপর। কে বলছে, কাকে বলছে, কোন উপলক্ষে বলছে, এর ওপরে কিন্তু টোটালটা নির্ভর করে। সুতরাং প্রথমেই প্রয়োজন বক্তার সামাজিক পরিচয়, সোশ্যাল আইডেন্টিটি কি বক্তার, অর্থাৎ তিনি পুরুষ বা নারী, বয়স কত, সমাজের কোন স্তরের মানুষ, তার পেশা কি, এমনকি সে কোন সম্প্রদায়ের মানুষ, এসবই তার ভাষার রূপটির নির্ণায়ক। বিষয়টা আমি খুব সহজে বুঝিয়ে বলি। তোমাদের সঙ্গে দীর্ঘ সময় সকাল 6টা থেকে রাত 11টা 12টা কাটানোর ফলে কি হয়, তোমাদের সঙ্গে আমি যতটা স্বতঃস্ফূর্ত, আমি কিন্তু আমার পরিবারের সঙ্গে ততটা স্বতঃস্ফূর্ত নয়। কেন? কারণটা কি? পরিবারের কোনো আত্মীয় স্বজন বা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কি বলতে হয় আমি কথা খুঁজে পাই না। কেন? হ্যাঁ, ভালো আছেন, ব্যাস, তারপরে কথা কি? এই যে সামাজিক আলাপচারিতার একটা বিষয়, আমি এক সময় তো খুব ভালো পারতাম, আজকে পারি না। কেন? আজকে আমি সেটা কন্টিনিউ করছি না, তাই ভুলে যাচ্ছি। 10 মিনিট 15 মিনিট বাদে সবাইকে যখন দেখছি আলাপচারিতা করছে, এবার আমার মাথায় ক্লিক করে, হ্যাঁ এটার পরে এটা বললে, এটার পরে এটা, আবার ব্যাস, তারপরে আস্তে আস্তে সামঞ্জস্য চলে আসে। কিন্তু তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে আমার কিন্তু কোনো অসুবিধা নেই। পাশাপাশি এটাও মাথায় রেখো যে বন্ধুদের সঙ্গে কন্টিনিউ করা, তোমরা এখন অনেক সড়গড়, আমিও হয়তো একটা সময় ছিলাম, যে এখন আমি বন্ধুদের সঙ্গেও সড়গড় হব না, একটু কথা বলার পরে আর কথা খুঁজে পাবো না। কেন? আমার বক্তা বা শ্রোতা বা পেশা এতটা সময় এতটা ভাবে
ইনভলভ এবং সেটা দিনের পর দিন এমনভাবে চলছে যে আমি ও পাশাপাশি প্যারালালি অন্য কোনো মানে শ্রোতার সঙ্গে আমায় ফেলে দিলে আমার একটু সময় লাগছে ধরতে। কেন? এরপরেই আসে শ্রোতা রিসিভারের সামাজিক পরিচয়। তোমাদের যে সামাজিক পরিচয় আর আমার যে সামাজিক পরিচয়, এটা খুব সুন্দর ম্যাচ করে গেছে। আমি বিভিন্ন মানুষের সামাজিক পরিচয় আলাদা হয়, তাই বিভিন্ন মানুষের সঙ্গে প্রতিনিয়ত কথা বলি, বিষয়টা তো এমন নয়। যখনই পরিবর্তন হচ্ছে তখনই আমার একটু সময় লেগে যাচ্ছে। আমরা সহজেই দেখতে পাই যে আমরা গুরুজনের সাথে যেভাবে কথা বলি, সমবয়সী বা বয়োকনিষ্ঠের সঙ্গে সেভাবে কথা বলি না। বড়দের সিনিয়রের সঙ্গে যেভাবে কথা বলি, ছোটদের সঙ্গে সেভাবে কথা বলি না। এ কারণেই আমাদের ভাষায় আপনি, তুমি, তুই ভেদ আছে। আবার পরিবারের গুরুজনদের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেভাবে কথা বলি না। আমি সহজে বুঝিয়ে দিই। তুমি বন্ধুর সঙ্গে যে ভাষায় কথা বলো সেই ভাষায় একটু বাবা মার সঙ্গে একটা কথা বলে দেখো, দেখবা সজোরে একটা চর তোমার দিকে ধেয়ে এসেছে। তার মানে যে তুমি ওই ভাষায় বাড়িতে কথা বলতে পারো না। আবার তুমি ওই যে বললাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ, আমাদের এক বন্ধু ছিল যে তুমি করে কথা বলতো, শুনলেই তো মাথাটা গরম হয়ে যেত। কিন্তু পরে দেখলাম যে ও কতটা ইচ্ছা করে বলছে না। ওর মানে 2 বছরও মাস্টার ডিগ্রিতে ওর তুমি কখনো তুই হয়নি। আমরা তুই করে কথা বলেছি, ও সাড়া দিয়েছে। এখানেই ভাষার ওপরে শ্রোতার সামাজিক ভূমিকার প্রভাব লক্ষ্য করা যায়। যে শ্রোতা শুধু বক্তার সামাজিক পরিচয় জানলে হবে না, শ্রোতার সামাজিক পরিচয় জানতে হবে। বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় মাত্রা হলো উপলক্ষ বা সেটিং, অর্থাৎ পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষা যে পাল্টে যায় তা ধরা পড়ে এই অংশে আলোচনায়। সভা সমিতির ভাষা, শ্রেণীকক্ষের ভাষা, সভা সমিতির ভাষা, মিটিং মিছিলের ভাষা দেখবা চান দেওয়ার জন্য নেতারা তার অনুসরণকারীদের বক্তৃতা দেয়। শ্রেণীকক্ষের ভাষা, ক্লাসরুমের ভাষা এক না। আবার ঝগড়ার ভাষা, আইনের ভাষা, খবরের কাগজের ভাষা, প্রত্যেকটি ভাষার ধরন আলাদা। তাই এই ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ভাষা বিজ্ঞান কিন্তু ওই গালাগালের ভাষাও কিন্তু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে, এটা মাথায় রেখো। আচ্ছা, বুঝে নাও, খুব সহজ বিষয়টা। সুতরাং কোথায় বলা হচ্ছে এটি ভাষার ক্ষেত্রে একটি বড় ভূমিকা গ্রহণ করে। এই যে উপলক্ষ অনুযায়ী ভাষার উপভাষার বদল হয় তাকে সমাজবিজ্ঞানে রেজিস্টার বলে। লাগাও, এই যে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল, একে বলছে রেজিস্টার। কোনো ব্যক্তির বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। আবার এই কোড আবার বদল হয়। কোড কেমন বা বিষয়টা বুঝিয়ে দিই। তুমি তোমার বান্ধবীর সঙ্গে মেসেজে চ্যাট করছো, বন্ধুর সঙ্গে চ্যাট করছো, এমন লিখছো, ধরো আমি আছি, আছি, গুড নাইট, GN8, কিন্তু তোমরা বলবা যে স্যার এখন আর ওই GN8 ঠিক নেই, এখন আরও পাল্টে গেছে। আমি তো বুঝবো না, তুমি বুঝবে। কোড দেখবে, তুমি শাড়ির দোকানে গেলে, শাড়ি কিনলে, ওই ক্যাশে মালিক বসে আছে, মালিক বলছে এই দেখ তো নাম্বারটা কত, নাম্বার বলে দিল এত টাকা। ওই কোডটা শুধু ওই মালিক জানবে আর ওই কর্মচারী জানবে, বা হয়তো শুধু মালিকই জানবে, আমরা জানবোই না ওনার কত টাকায় কেনা, কত টাকায় বিক্রি। এই কোড কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানের অবশ্যই একটা আলোচ্য বিষয়। সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে এই প্রক্রিয়াটিকে বলে কোড বদল। দাগিয়ে নাও, পরিস্থিতি অনুযায়ী কোড পাল্টে যায়। তোমার ভাই বোনের সঙ্গে যদি তোমার কোড, তোমার বান্ধবীর সঙ্গে, বন্ধুর সঙ্গে কোড এক হয় না কখনো। সচল বা পরিবর্তন সমাজ ভাষা বিজ্ঞান সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিক থেকে দেখে। কোন দিক থেকে দেখে? ইতিহাসের দিক থেকে দেখে। কেন দেখে? কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার, সংকোচনের ধারা নিয়ে ভাষা বিজ্ঞানের এই শাখাটি কাজ করে। যেমন ধরা যাক, কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন আরও একটি ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় নিজেদের নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে। এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয় দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায়, অথবা কোনো একটি ভাষা অন্য ভাষার প্রভাবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। প্রথমটিকে আমরা বলতে পারি দ্বিভাষিকতা, আর দ্বিতীয়টির ক্ষেত্রে চলে আসে ভাষার সংরক্ষণের প্রশ্ন। পাশাপাশি ওঠে ক্রেওল, পিজিনের কথা। বুঝিয়ে দিই, বলছে নিজেদের ও নতুন সমাজে দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে। এরকম ক্ষেত্রে অনায়াসে দেখা যায় দুটি ভাষায় সমান্তরালভাবে চলছে, কোনো একটি ভাষা অন্য ভাষার প্রভাবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েও যায়।
কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন একটি ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয়, নিজেদের মধ্যে তখন কি দেখা যায়? দুটো ভাষা ব্যবহারই চলে আসে। প্রথমটিকে আমরা বলতে পারি দ্বিভাষিকতা, দুটো ভাষা তিনি জানেন। আর পরেরটায় চলে আসবে ভাষা সংরক্ষণ। আমাকে তো ভাষাগুলোকে সংরক্ষণ করতে হবে, না হারিয়ে যাবে। পিজিন ক্রেওল তোমাদের বলে দেওয়া হয়েছে, আবারও বলে দিই। পিজিন, ধরো দুটি ভাষাগোষ্ঠীর মানুষ ব্যবসার প্রয়োজনে বা অন্য যে কোনো কারণে এক জায়গায় হলো, দুটো ভাষার মানুষ কাউকেই কেউ কিছু বোঝে না, তখন বোঝার একটা আপ্রাণ চেষ্টা চলবে। এবার দুজনের ভাষা থেকেই বিভিন্ন শব্দ নিয়ে বোঝার চেষ্টা করবে, এটাকে বলে পিজিন। ওই দুটো মানুষই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। দুটো মানুষ যদি বিজনেসের কারণে প্রয়োজন মিটে যায়, যদি বিজনেস ভেঙে যায়, দুজন যদি দু জায়গায় চলে যায়, ওই পিজিন কিন্তু ভেঙে যাবে, স্মুথলি ভেঙে যাবে। বোঝা গেল? পিজিন কিন্তু ভেঙে যাবে। আর ক্রেওল কি? ধরো দুটো ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো, ঠিক আছে, তখন পিজিনের দীর্ঘস্থায়ী রূপ কিন্তু ক্রেওল। পিজিনের দীর্ঘস্থায়ী রূপ কিন্তু ক্রেওল। সমাজ ভাষা বিজ্ঞানের শেষ বিভাগ হলো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষা শেখার পদ্ধতির উদ্ভাবন, অনুবাদ নীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জন, সংশোধন, বানান সংস্কার, ভাষা পরিকল্পনা, রাষ্ট্রভাষা, সংযোগের ভাষা ইত্যাদি কিন্তু সবই এই প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত। এই অধ্যায়ের অন্যান্য টপিকগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখার এটা প্রথম এপিসোড। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।